আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 8-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 15 মিনিট। একের দাগে দেখো রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। কিন্তু এইবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো নেতাজির লেখা দিলীপ কুমার রায়ের 14/3/25 চিঠিকে ডবল ডিস্ট্রিবিউশন এর মধ্যে দিয়ে আসতে হয়নি। আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায় রুটি। শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309 সালে। ছোট্ট একটা তুক করে বাড়িটা পাল্টে দাও। সুভাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর। মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার সামান্য। দুমুঠো এক মুঠো অতি অল্প এক মুঠো। লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে, হৃদয়কে, চেতনাকে, দৃষ্টিকে, হৃদয়কে। টিকেটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষার, সেটি হলো তেলেগু, তামিল, গুজরাটি, মালায়ালাম, তামিল। দুই দাগে খুব সংক্ষেপে যে কোনো 6টি প্রশ্ন দেওয়া প্রশ্ন, মানে 1 করে 1 × 6 = 6। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর লিখবে। প্রেসিডেন্সি কলেজের ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক উটেনকে প্রহার করার অভিযোগে সুভাষচন্দ্র কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। প্রাণী দুটির একজন মুসলমান, পেশায় মাঝি, এবং অন্যজন হিন্দু, পেশায় সুতাকলের শ্রমিক। ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে? শিকলপরার গান কবিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামীরা সাধারণ মানুষের বাঁধন ভয় অর্থাৎ বন্দী হওয়ার ভয় দূর করতে ইংরেজদের জেলখানায় এসেছেন। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? প্রণবেন্দু দাশগুপ্তের দাঁড়াও কবিতাটিতে কবি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম সুভাষিনী। গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে সুভার বন্ধু গাভী, সর্বাসী ও পাঙ্গুলির কথা রয়েছে। রঞ্জনা, তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? অফিসে এক সহকর্মীর করা আলোচ্য প্রশ্নের উত্তরে রঞ্জন বলেছিল যে আগের দিন তাকে কলকাতায় বাইরে যেতে হয়েছিল বলে সে ক্লাবে যেতে পারেনি। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলো সংগ্রহ করত? যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে, তেমনিভাবে খুব কষ্ট করে রাজাপ্পা ডাকটিকিটগুলি সংগ্রহ করত। 3 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। আগামীকালের রুটি দিয়ে আজ কি বাঁচা। এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় আগামীকাল বলতে ভবিষ্যতের স্বাধীনতা লাভের পরম মুহূর্তকে বোঝানো হয়েছে, আর সেই আগামীকাল কবে আসবে তা পরাধীন মানুষ জানে না। তার মৃত্যুর পরেও সেই আগামীকাল দেখা দিতে পারে। তাই এখানে আগামীকাল হলো অনিশ্চিত, অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। কবিতায় আজ বলতে পরাধীনতার গ্লানি, দুঃখ কষ্টে জর্জরিত বর্তমানকে বোঝানো হয়েছে। আগামীকালের খাবার দিয়ে যেমন আজকের ক্ষুধিত মানুষ বাঁচতে পারে না, তেমনই ভবিষ্যতের স্বাধীনতার অলিক স্বপ্ন দেখে আজকের পরাধীন মানুষ স্বাধীনতার স্বাদ পেতে পারে। সেই জন্য খুবই খুশি হয়েছি বক্তাকে। তিনি কী জন্য খুশি হয়েছেন? বক্তা হলেন জেলখানার চিঠি পাঠ্যাংশের লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলখানায় থাকাকালীন কোনো বন্দি বাইরে কোনো চিঠি পাঠালে বা বাইরে থেকে কোনো চিঠি বন্দির কাছে এলে তাকে অনেকগুলি সাবধানতা ও পরীক্ষা নিরীক্ষা পেরোতে হতো। আপত্তিকর কিছু থাকলে তা আর যথাস্থানে পৌঁছতো না। মান্দালয় জেলে থাকাকালীন সুভাষকে চিঠি লেখেন তার বন্ধু দিলীপ কুমার রায়। চিঠিকে কারা কর্তৃপক্ষের ডবল ডিস্ট্রিবিউশন অর্থাৎ বারবার পরীক্ষা নিরীক্ষার কবলে পড়তে হয়নি বলেই সুভাষ খুব খুশি হয়েছেন। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কি দেখা গেল? এক ভয়াবহ কারফিউর রাতে বাড়ি ফিরতে না পারা প্রাণ ভয়ে ভীত এক ব্যক্তি একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়। হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠায় লোকটা দেহে শিরা উপশিরাগুলো অজানা আশঙ্কায় শিরশির করে উঠল। কুকুর মনে করে ডাস্টবিনটাকে ঠেলে দিল সে।
কিছুক্ষণ পর আবার ডাস্টবিনটা নড়ে উঠতেই দেখা গেল আরও একটা মানুষ। ভয়ে দুজনেরই বুকের ধুকপুক বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। উভয়ের চোখ মুখে ফুটে উঠেছে সন্দেহের আর অবিশ্বাস। সেই বিষাক্ত রাতে দুজনেই দুজনকে খুনি ভেবেছিল প্রথমে। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বিখ্যাত কেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নাম হলো দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তিনি ডিরোজিও ইয়ং বেঙ্গল দলের অন্যতম সদস্য ছিলেন। ছাত্রাবস্থায় তিনি 1831 খ্রিস্টাব্দে জ্ঞানেশন পত্রিকা প্রকাশ করেন। কলকাতার বেথুন বালিকা বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর বারপুজোর নিমন্ত্রণ জানাতে রঞ্জন সরকারের ফুটবল ক্লাবের কর্মকর্তারা তার বাড়িতে প্রচুর ফোন করতেন। কেউ কেউ বাড়িতেও আসতেন নিমন্ত্রণও করতে। পয়লা বৈশাখের বারপুজোতে ক্লাবে নিয়ে যেতে তার কাছে গাড়িও পাঠানো হতো। 15 বছর ধরে এরকম চলেছিল, কিন্তু গত বছরে রঞ্জন অনুভব করে ক্লাবে তার গুরুত্ব কিছুটা হলেও যেন কমে গেছে। পরে অবশ্য ফুটবল সেক্রেটারি ও কোচ তার সঙ্গে নতুন বছরের দল গড়া নিয়ে আলোচনা করলে তার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। শাল মহিনার হিসাব তো নেই। শাল মহিনার হিসাব নেই কেন? কবি জয় গোস্বামীর মাসিমাসি কবিতায় সমাজে দরিদ্রতম শ্রমজীবী মহিলাদের কথা তুলে ধরেছেন। এই মহিলারা সংসারে সবার মুখে দুমুঠো খাবার তুলে ধরার জন্য অমানসিক পরিশ্রম করেন। তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই। এই ধরনের একঘেয়ে কাজের মধ্যে দিয়েই তাদের জীবন কাটাতে হয়। বছরের প্রতিদিনই তারা দিন আনি দিন খায় অবস্থার মধ্যে দিয়ে কাটান। তাদের কাছে বছরের প্রতিদিনই একই রকম যন্ত্রণায়। তাই সাল, মাস বা কোনো বিশেষ দিনের কোনো তাৎপর্য নেই তাদের কাছে। স্কুলের ছেলে মেয়েদের নাগরাজন কিভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পের প্রধান চরিত্র নাগরাজনের অ্যালবামটি ছিল ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তারা সেটি দেখতে চাইলে নাগরাজন ধৈর্য সহকারে অ্যালবামটি দেখাতো। তবে তার একমাত্র শর্ত ছিল যে কেউ যেন সেটি না ধরে। মেয়েরা অ্যালবামটি দেখতে চাইলে নাগরাজন সেটির মলাট করে তাদের প্রতিনিধি পার্বতীর হাতে সেটা দিত। নিচে যে কোনো 4টি প্রশ্ন তার প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 = 20। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখক অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে রচিত সমরেশ বসুর আদাব গল্পে এক ভয়াবহ রাত্রির বর্ণনা রয়েছে। দাঙ্গার পরিপ্রেক্ষিতে শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। মিলিটারি টহলদার গাড়ি রাত্রি নিস্তব্ধতাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। রাতের অন্ধকারকে আশ্রয় করে গুপ্তঘাত করায় লুকিয়ে চুরিয়ে আচমকা আঘাত এনেছে। এই সুযোগে কাজে লাগিয়েই লুটেরা দল বস্তিতে বস্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে। নারী ও শিশুর মরণ আর্তনাদ রাতের আবহাওয়াকে ভয়াবহ করে তুলেছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মিলিটারি সৈন্যদের দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছোড়ার শব্দ রাতের বিভীষিকাকে আরও বাড়িয়ে দিয়েছে। সুভার সঙ্গে মনুষ্যত্ব প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। আধুনিক মূর্খ সুভার কোনো সমবয়সী বালক বালিকা বন্ধু ছিল না। সেই কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারত না বলে তার সাথে ভাষাহীন প্রাণীরাই কেবলই বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা ছিল। এরকম দুটি অন্তরঙ্গ বন্ধু ছিল সুভাদের গোয়ালের দুটি গাভী সর্বাসী ও পাঙ্গুলি। তারা ছিল সুভার মতোই ভাষাহীন। সুভার মুখে তারা কোনোদিন নিজের নাম শোনেনি, অথচ কথাহীন চোখের সমস্ত ভাব তারা বুঝতে পারত। সুভা তাদের আদর করলে, বকলে বা মিনতি করলে তারা মানুষের থেকেও ভালোভাবে তা বুঝতে পারত। সুভা দিনে 3 বার নিয়মিত গোয়ালঘরে যেত। দুই বন্ধুর গলা জড়িয়ে ধরে সুখ দুঃখের কথা বলতো মনে মনে। এছাড়া কোনোদিন বাড়ির লোকের ব্যবহারে মন খারাপ হলে সে এদের দুজনের কাছে চলে আসতো। তারাও যেন সুভার দুঃখ বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিত। গোয়ালের এই গাভী দুটি ছাড়াও ছাগল ও বিড়াল ছানাও সুভার অত্যন্ত অনুগত ছিল। যখন তখন বিড়াল ছানাটি সুভার কোলে উঠে ঘুমিয়ে পড়তে চাইতো। মনুষ্যদের ও নির্বাক প্রাণীদের সাথে সুভার এরকমই সুসম্পর্ক ছিল। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। একটি ক্লাবের হয়ে প্রখ্যাত ফুটবলার রঞ্জন সরকার 15 বছর তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। শত প্রলোভনকে উপেক্ষা করেছে। সেই ক্লাবের কর্মকর্তারা তাকে
1 বছর বারপুজোর নিমন্ত্রণ না করে চরম অপমান করেছে। তবু এই অপমান আর অবহেলার মধ্যেই তার অতীতের সুন্দর দিনগুলির কথা মনে এসেছে। বারপুজোর বেশ কয়েকদিন আগে থেকেই তার কাছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির ফোন করতেন। কেউ কেউ নিমন্ত্রণ করতে বাড়িতেও আসতেন। সকালবেলাতেই ক্লাব থেকে গাড়ি পাঠানো হতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। স্থান শ্রেণীর রঞ্জনও মাঠে যাওয়ার জন্য তৈরি থাকতো। গত 15 বছর ধরে এমনটাই চলছিল। মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় উল্লেখিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্রতম শ্রমজীবী মহিলা, যারা সংসারের সবার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আইনের চোখে ফাঁকি দিয়ে বনগাঁ, লালগোলা ইত্যাদি ট্রেনগুলিতে চালের বস্তা নিয়ে শহরে বিক্রি করতে যান। আলোচ্য কবিতায় মাসিপিসি অর্থাৎ গ্রাম থেকে চাল বিক্রি করতে আসা মহিলাদের কথা তুলে ধরা হয়েছে। সমাজের দরিদ্রতম এইসব মহিলা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখেন। ভোর রাতে উঠে কোনো রকমে বাসি কাপড় কেচে কোলে কোখে চালের পোটলা পুটলি নিয়ে তারা ট্রেন ধরতে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে হোমগার্ডদের নানান ঝামেলা এড়িয়ে তারা ট্রেনে চালের পুটলা পুটলি তুলে চাল বিক্রির জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা করে। কোনো সামাজিক উন্নয়ন বা উৎসব অনুষ্ঠানে তাদের জীবনের কোনো ছাপ ফেলতে পারে না। এই স্বভাবেই সমাজের এই সব অবহেলিত মানুষের প্রতিটা দিন কাটে। যুগ যুগ ধরে এমনটাই চলতে থাকে। এদের এই একঘেয়ে যন্ত্রণার জীবন এইভাবেই বয়ে চলে। সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি চলে গেল। কোন উদ্দেশ্যে নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে একটি প্রধান চরিত্র রাজাপ্পা মনে করেছিল যে নাগরাজনের সুন্দর ও অভূতপূর্ণ অ্যালবামটি তার অসম্মানের কারণ। তাই সে ফন্দি আঁটে। টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে অনভিজ্ঞ নাগরাজনকে কয়েকটি কম দামি টিকিট গছিয়ে তার থেকে কয়েকটি দামি টিকিট হাতিয়ে নেবে। এই দামি টিকিটগুলোর সাহায্যে সে নিজের অ্যালবামটিকে নাগরাজনের অ্যালবামের চেয়েও আকর্ষণীয় করে তুলবে। এই উদ্দেশ্যে সে নাগরাজনের বাড়ি এসেছিল। এই ঘটনার মধ্যে দিয়ে রাজাপ্পার লোক ঠকানোর মানসিকতার প্রকাশ পেয়েছে। কোনো মানুষের অনভিজ্ঞতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকাবার মতো হীন কাজ আর হয় না। নিজেকে বড় করার জন্য, গুরুত্ব পাওয়ার জন্য অন্য কাউকে ঠকানোর মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। আলাদিনের আশ্চর্যপ্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় মানুষের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। আরব্য রচনার এক বিশেষ উপাখ্যান হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই উপাখ্যানের প্রধান চরিত্র হলো আলাদিন। সে একটা প্রদীপ পেয়েছিল, যেটা ঘষলে একটি দৈত্য এসে হাজির হতো। সেই দৈত্য অল্পদিনের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতো। সে অনেক সাধ্য সাধন করতে পারত। কবি বলতে চেয়েছেন মানুষও তার হৃদয় শক্তির জোরে অনেক অসাধ্য সাধন করতে পারে। এর সাহায্যে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। 5 দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। কয়টা গরুর গাড়িতে যাত্রা দলে ছিল? 5টা গরুর গাড়িতে। হারিয়ে যাওয়া সোনার সিঁদুরের কৌটার জন্য কাকে চোর সন্দেহ করা হয়েছিল? দুর্গাকে। দুর্গা অপু চড়ুই ভাতির আয়োজন কোথায় করেছিল? নীলমণিরা এর জঙ্গলা কি নবিতার এক প্রান্তে। অপু কাকে দাদু বলে ডাকতো? নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো। নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। অপু দুর্গা কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? রঙিন গায়ের বাছুর হারিয়ে গেলে অপু দুর্গা সেটাকে খুঁজতে দক্ষিণের মাঠে গিয়েছিল। পাকা রাস্তার ওপরে ঝাপসা মাঠের পাড়ে রেলের রাস্তার কথা শুনেছিল দুর্গা। অপুকে সেই রাস্তা দেখার কথা বলে। তারপর ভাই বোন মাঠ বিল জলাভূমি পেরিয়ে সোজা দক্ষিণ দিকে ধরে ছুটতে থাকে। হোগলা আর শোলা ভরা বড় জলা 15-র পরে দুর্গা পথ হারিয়ে ফেলে। কোনো গ্রাম আর তাদের চোখে পড়ে না, কেবল ওই ধান ক্ষেত, জলা আর বেতঝোপ দেখতে পায়, কিন্তু রেলপথ আর দেখা হয় না তাদের। শেষ পর্যন্ত অনেক জল ভেঙে কষ্ট করে তারা পাকা রাস্তায় এসে ওঠে। অজয়কে তাদের সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? অজয় নীলমণি হাজরা যাত্রা দলের অভিনয় করতেন। অপু যাত্রা দেখতে গিয়েছিলেন, সেখানে তার সঙ্গে অজয়ের আলাপ হয়। প্রথমে আলাপে অপু অজয়কে পান খাইয়েছিল। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতে বলে। এইভাবেই নানা কথাবার্তার মধ্যে দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। 7 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন?
অপু আবেগপ্রবণ ছেলে। মহাভারতের কথা মায়ের মুখে শুনতে শুনতে কর্ণের জন্য বড্ড কষ্ট হয় অপুর। মনে হয় মহাবীর হওয়া সত্ত্বেও তিনি সকলের কাছে অত্যন্ত কৃপার পাত্র। কর্ণের মৃত্যু দৃশ্য অপুর মন বিষণ্ণতায় ভরে দিত। যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা বসে গিয়েছে আর সে সময় অর্জুন নিরস্ত্র কর্ণের ওপর বাণ ছুঁড়ে তাকে ঘায়েল করেছে। কর্ণের কোনো মিনতি সে শুনেছে না আর শেষ পর্যন্ত কর্ণকে অসহায়তাভাবে মারতে হচ্ছে, এই ঘটনা অপুকে বড় দুঃখ দেয়। অপুর মনে হয় অর্জুন আর কর্ণ সবার বীর। অর্জুন মান পেলে রাজাও পেল, অথচ কর্ণর জন্য কেবলমাত্র দুর্ভাগ্য। এইসব কথা মনে করলে অপুর দু চোখ ছাপিয়ে জল আসতো। ভাগ্যের হাতে অসহায় কর্ণের প্রতি এরকম সহানুভূতির জন্য সে কর্ণকে বীরের সিংহাসনে বসিয়েছেন। মহাভারতের অন্য চরিত্রগুলোর চেয়ে কর্ণকে তার বেশি ভালো লাগার এটাই কারণ। পরের প্রশ্ন, অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? দেখে নাও অ্যান্সারটা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট তোমাদের রয়েছে 8-এর দাগে, নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও যে কোনো 5টি। যে ক্রিয়া এখন সংগঠিত হচ্ছে তাকেই বলা হয় ঘটমান বর্তমান। কালকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করি? 3টি। আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনাদের। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। নিত্য সমাসে পূর্বপদ ও পরপদ যথাক্রমে বিশ্ব ও ভীষণ এবং উভয় পদে একই বিভক্তি থাকে। নিচের শব্দগুলি মানের মধ্যে কোনটি শুদ্ধ? প্রতিযোগিতা। 9-এর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, না সূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন, বয়স তো বোধ হয় 27-28, বয়স কি 27-28 নয়? সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমান উপমেয় পদ্ধতির অভেদ কল্পনা করা হয় সেটিকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন জ্ঞান আলোক, জ্ঞান রূপ আলোক, অর্থাৎ জ্ঞানই যেন আলো হয়ে মনের অন্ধকার দূর করেছে। জ্ঞানলোক তাই রূপক কর্মধারয় সমাস। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সমাস শব্দের সাধারণ অর্থ সংক্ষেপ। প্রবাদগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো। নুন আনতে পান্তা ফুরায়। দত্ত পরিবারে এখন দুবেলা ঠিকমতো খাবার জোটে না, ওদের এখন নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। প্রশ্নগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো। শূন্য কলসির আওয়াজ বেশি। তমালিকা কোনো কাজে সুষ্ঠুভাবে করতে পারে না বলেই এত বড় বড় কথা বলে আর অন্যের ভুল ধরে, এই জন্য বলে শূন্য কলসির আওয়াজ বেশি। 10-এর দাগে দেখো রয়েছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রত্যেক জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এই 5টি প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পত্র রচনা। প্রশ্নের মান 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো, অথবা তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের 3rd ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়ে কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে হবে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে